আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবার কি অবস্থা? কে কে আছেন আমাদের সাথে? বুরের শিশির, আব্দুল্লাল মাসুদ, সাবিকুন নাহার ঝুমর, মনীষা ইসলাম, সজীব সরকার, শর্মিষ্ঠা বণিক, নার্গিস আক্তার হোসেন। আজকে তো অনেক অঙ্ক করতে হবে। আজকে করতে হবে অনেক অঙ্ক আমাদের, ঠিক আছে? আজকে আমাদের অনেক অঙ্ক করতে হবে। সমস্যা নেই, আমরা শুরু করে দেবো। 30 বেজে গেছে। দেখেন, ঘনবস্তু আর ঘনক। ঘনবস্তু আর ঘনক হচ্ছে, যেমন আমি যদি বলি আপনাকে, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র এই এরকম একটা জিনিস। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র, দেখেন বর্গক্ষেত্র কি, যার প্রত্যেকটা বাহু কোণগুলা সমকোণ। আবার আয়তক্ষেত্র কি, যার বিপরীত বাহুগুলা সমান, কোণগুলা সমকোণ। এই ঘনবস্তুর ক্ষেত্রে একই কাহিনী, সব একই। তো ঘনবস্তুর যখন একটা ঘনবস্তু তৈরি করতে হলে আমাদের 6টা তল লাগে। তল কাকে বলে? যেমন একটা বইয়ের পেজ, এটা একটা তল। কারণ পেজের কি আছে, দৈর্ঘ্য আর প্রস্থ আছে, বাট উচ্চতাটা কিন্তু ধরতে পারবেন না। পেজের উপরে বেশটা, আপনার বই যেটা সামনে আছে ওইটার উপরের পেজ যদি চিন্তা করেন, তো ওইটার উচ্চতা একদম নগণ্য, এই জন্য উচ্চতাকে ধরা হয় না, শুধু ধরা হয় কি দৈর্ঘ্য আর প্রস্থ আছে। তো এখানে কিন্তু 2টা তল আছে, দৈর্ঘ্য আর প্রস্থ মিলে একটা তল। এখন বলছে যে 3 জোড়া সমান্তরাল সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। এই যে আয়তাকার ঘনবস্তু, 3 জোড়া সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে 3 জোড়া মানে 6টা, এরকম 6টা, এরকম 6টা মিলে একটা ঘনবস্তু তৈরি হয়। যেমন এটাকে যদি আমি একটা ঘনবস্তু তৈরি বানাই, দেখেন এই 2টা দিলাম, এই যে এইদিকে এটা কিন্তু একটা, দেখেন এইটা একটা গেল, আবার এইখানে এইদিকে একটা, এটা উপরের পার্ট 2 3 4 5 6, টোটাল কিন্তু 6টা লাগে। এটা কিন্তু একটা ঘনবস্তু, আপনারা ড্র করতে পারেন কিনা জানি না। তো ঘনবস্তু এটা, আর এই ঘনবস্তুটা আয়তাকার। আয়তাকার যেহেতু বলছে, তাহলে বিপরীত বাহুগুলা সমান, কোণগুলা সমকোণ। তো এরকম আজ যখন ঘনবস্তুর প্রত্যেকটা বাহুই সমান হয়ে যাবে, তখন ওইটাকে বলা হবে ঘন। ওটা কি বলা হবে? ঘনক বলা হবে। যখন ঘনবস্তুর প্রত্যেকটা বাহুই মানে সরি প্রত্যেকটা তল সমান হয়ে যাবে। যেমন এইখানে যদি আমি আসি, যে ঘনবস্তু আর ঘনকের মধ্যে পার্থক্য দেখেন, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয়ে যায়, তাকে আমরা ঘনক বলবো। তো এত এই যে এখানে কিন্তু অনেকগুলো সূত্র আছে, এত সূত্র আমাদের লাগবে না। অঙ্ক করতে যা যা লাগবে ঠিক আমরা সেগুলোই মনে রাখবো, এর বেশি কিছু রাখবো না। এখানে দেখেন, এখানে প্রথমে আছে যে তলের মাত্রা কোনটা, তল কোনটা, এই যে এটাকে বলা হয় তল। একটাকে বলছিলাম বইয়ের উপরের পেজ, যদি একটা পেজের কথা চিন্তা করেন, তলের কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা কিন্তু নাই। আপনি তলের উচ্চতা কল্পনা করতে পারবেন না। সো তলের কিন্তু কি নাই, দৈর্ঘ্য প্রস্থ আছে, উচ্চতা নাই। এই জন্য তলের মাত্রা কয়টা? তলের মাত্রা 2টা। কিন্তু ঘনকের মাত্রা যদি বলি, ঘনকের মাত্রা হয়ে যাবে
তিনটা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আছে। এই যে ঘনকের ধার এ একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, এই যে ঘনক কিন্তু এটা কিন্তু ঘনবস্তু না, ঘনক, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। এটার দেখেন ঘনকের বলতেছে যে সমগ্র তলের মানে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, এটা হইতেছে 6a²। আমরা মনে রাখবো 6a², এটা লাগবে। ঘনকের ধার বা ধার যদি এ হয় তাহলে দৈর্ঘ্য বস্তু উচ্চতা যদি এ হয় তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে a²। আর শুধু তলের ক্ষেত্রফল যদি বলে, সমগ্র তলের না বলে শুধু যদি বলে যে তলের ক্ষেত্রফল, শুধু a²। আর 6টা তল আছে, ঘনকের ক্ষেত্রে 6টা লাগে না এরকম। আমি আবারও বলছি, একটা ঘনক তৈরি করতে এরকম 6টাই লাগে। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই দৈর্ঘ্য প্রস্থ সমান একটার ক্ষেত্রফল কি a²। এরকম 6টা কিন্তু দিয়ে একটা ঘনক আপনার বানাইতে হবে এ এ। তার মানে একটার ক্ষেত্রফল যদি a² হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল, তাহলে 6টার ক্ষেত্রফল কয়টা? 6a²। কারণ 6টা লাগে একটা ঘনক তৈরি করতে, 6টা এরকম তল লাগে। যেমন আমি যদি একটা ঘনক তৈরি করি, এই যে যেহেতু এটা ঘনক, ঘনক হইলে এরকম হবে, হ্যাঁ এই যে এখানে টোটাল 6টা তল আছে। তো প্রত্যেকের দৈর্ঘ্য প্রস্থ যেহেতু এ, একটা তল এখানে যদি বের করি, মনে করেন একটা তল আমি বের করে নিয়েছি, এরকম এরকম 6টা আছে এখানে, এটা দৈর্ঘ্য হয়ে প্রস্থ হবে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল কি? ক্ষেত্রফল আমরা জানি না, আয়তকার ক্ষেত্রে বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তো একটার ক্ষেত্রফল a², টোটাল তল মানে টোটাল কয়টা লাগছে? 6টা। তাহলে 6টার সমগ্র তলের ক্ষেত্রফল কত? 6a²। বোঝা যায়? 6a², বোঝা যায় কিনা? হ্যাঁ, তলের মাত্রা 2টি। তো এটা যদি বুঝেন তাহলে আমাদের মনে থাকবে। এখানে দেখেন আমাদের পরবর্তীতে ম্যাথই আছে এটা নিয়ে, যে একটি ঘনকের ধার, ধার মানে কি? বাহুর দৈর্ঘ্য এ হলে এ এর মান দেওয়া আছে কত? 2। তো তলগুলোর ক্ষেত্রফল, তলগুলোর ক্ষেত্রফল মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফল বলছে, তাহলে 6a²। দেখেন 6 ইন্টু a², 2², তাই না? 6 ইন্টু 4 ইকুয়াল কিন্তু 24। এইভাবে মনে রাখতে হবে, আমাদের সবকিছু লাগবে না। বরিশি বলছে বইয়ের কভার পেজ খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। তো এটা বুঝছেন কিনা যে সমগ্র তলের ক্ষেত্রফল বা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বা সব তলগুলোর ক্ষেত্রফল বা সবগুলো তলের ক্ষেত্রফল যদি বলে তখন হবে 6a²। কারণ একটা ঘনক তৈরি করতে 6টা তল লাগে। কয়টা তল? 6টা তল লাগে। এজন্য একটা তলের ক্ষেত্রফল a²। তাহলে 6টা মানে 6টা বর্গক্ষেত্র লাগে। সহজ হিসাব বলে দেই, একটা ঘনক তৈরি করতে, একটা ঘনক তৈরি করতে আমাদের এরকম 6টা বর্গক্ষেত্র লাগে। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? a²। তাহলে 6টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 6a²। এইভাবে মনে রাখেন, পরীক্ষা হলে কিন্তু মনে থাকবে। ঘনক, ঘনক মানে বর্গক্ষেত্রের দিকে চলে যাবেন। ঘনক চিন্তা করলেই কোথায় চলে যাবেন? বর্গক্ষেত্র। তাহলে কয়টা বর্গক্ষেত্র লাগে একটা ঘনক তৈরি করতে? আবার বলতেছে কয়টা বর্গক্ষেত্র লাগে? 6টা বর্গক্ষেত্র লাগে। এই জন্য এটার ক্ষেত্রফল কত? 6a²। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? a²। তো 6টার ক্ষেত্রফল 6a²। ক্লিয়ার কিনা দেখেন? এতদিন কিন্তু মুখস্থ করছেন। হ্যাঁ, ডাইজেস্ট এমসিকিউ কার আসবে? বুঝছেন কিনা যে একটা ঘনক তৈরি করতে কয়টা বর্গক্ষেত্র লাগে? 6টা বর্গক্ষেত্র লাগে। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, তাহলে a²। 6টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 6a²। মুখস্থ না, সূত্র এমনিতেই মনে থাকবে। যখন আপনি ঘনক আসবে তখনই বর্গক্ষেত্রের কথা চিন্তা করবেন। তাহলে এটা গেল। এরপরে আছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কয়টি ছোট ঘনক 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের মধ্যে স্থাপন করা যাবে? এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের বুঝতে হবে। 1 মিটার দেখেন এখানে কি বলছে, একটা সেন্টিমিটার আর একটা মিটার, মিটারটাকে সেন্টিমিটার নিতে হবে। 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। ওকে, 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। কি বলছে? বলছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কয়েকটি ছোট ঘনক 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের মধ্যে স্থাপন করা যাবে। এটাই তো বলছে। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য যখন হইতাছে 100 সেন্টিমিটার তখন এর ক্ষেত্রফল কত? ঘনকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো মনে হয় আমি দেখাই নাই। দেখাইছি কি? বাহু কিউব মানে ক্ষেত্রফল। এই যে এই ঘনকটার মানে ঘনক যখন হবে, এই যে এর টোটাল ক্ষেত্রফল হবে a কিউব। a কিউব মানে কি? ওই যে বাহু আগে দেখাইছিলাম, বাহু কিউব। তো তার মানে ঘনকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের লাগবে বাহু কিউব।
বাহুকে কিউব। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? মানে ঘনকের ক্ষেত্রে আয়তন, কেন আয়তন হয়? উচ্চতা থাকাতে এটাকে আয়তন বলা হয়। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে উচ্চতা নাই, দৈর্ঘ্য আর প্রস্থ, হ্যাঁ দৈর্ঘ্য আর প্রস্থ, এই জন্য বলা হয় কি? ক্ষেত্রফল। আর ঘনক যেহেতু উচ্চতা, উচ্চতা আছে, উচ্চতা থাকলে যার উচ্চতা থাকবে ওইটাকে বলতে হবে আয়তন, আর যার উচ্চতা নাই ওইটাকে বলতে হবে কি? ক্ষেত্রফল। তো এটার যেহেতু উচ্চতা আছে, উচ্চতার তো একটা মাপ হয়, হ্যাঁ, তো এই জন্য এটাকে কিন্তু ঘনকের আয়তন নির্ণয় সূত্র এটা। তো যে ঘনকের, মনে করেন এই ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার হলে তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে এ কিউব। তার মানে এখানে এর পরিবর্তে দেওয়া আছে 100, 100কে কিউব করলে কত হবে? এটার আয়তন দেখেন তো, কিউব করা মানে কি 3 বার 2টা করে শূন্য হবে, এইটা। তার মানে আমাদের এই যে বড় গণক যেটা, তার ক্ষেত্রফল হচ্ছে এটা। এখন ছোট আরেকটা গণক আছে, এইটার বাহু হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার যদি হয়, এইটার আয়তন কত হয়? 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট গণকের আয়তন কত হবে? এটা দেখেন বাহু কিউব, যেহেতু বাহুকে কিউব করলে আয়তন পাওয়া যায়, তার মানে এইটাকে কিউব করে দেন, তাহলে কত হচ্ছে? 3টা শূন্য হবে, তাই না? এইটা। তার মানে আমাদের বলতেছে এই যে বড় গণকের আয়তন হইতেছে এইটা, এইটার মধ্যে এটা তো বড়, কতগুলা এই ছোট ঘনক রাখতে পারবো? তাহলে এই ছোট ঘনকের আয়তন দিয়ে ভাগ করে দেন, তাহলে কয়টা? কয়েকটা কম পড়ছিল, তাহলে শূন্য কিন্তু একটা এদিকে থাকবে, মানে 1000টা গণক আমরা রাখতে পারবো। এই 1 মিটার বাহু বিশিষ্ট এই ঘনকের আয়তনের ভিতরে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আপনাকে বুঝাই, আপনি তো এইভাবে বুঝবেন না। মনে করেন এরকম আছে, এরকম বড় একটা বালতি আছে, ঠিক আছে? এটা মনে করেন বড় একটা বালতি, এরকম বলতেছে যে এই বালতির ভিতরে, আবার বুঝতেছি যে ছোট ছোট এই পরিমাণ বালতি কতগুলো আমরা রাখতে পারবো। মনে করুন এটা একটা ছোট বালতি, এইটা একটা ছোট বালতি, এইটা। এখন মনে করুন বড় বালতি, যে এইটার আয়তন মনে করুন 100 লিটার, আর ছোট বালতিগুলোর আয়তন হচ্ছে 10 লিটার। তাহলে আমরা কয়টা রাখতে পারবো? কাটা গিয়ে 10টা বালতি রাখতে পারবো এটার ভিতরে। এরকম যদি আমরা রাখতে চাই, বালতিগুলা কয়টা রাখতে পারবো? 100 লিটারের মধ্যে এই 10টা বালতি আমরা কি করতে পারবো? রাখতে পারবো। ব্যাপারটা হচ্ছে এরকম, যে বড় গণকের ভিতরে এই ছোট গণক আমরা কয়টা ঢোকাতে পারবো, মানে ছোট গণক, এই 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট গণক আমরা কয়টা, এই বড় 100 মিটার মানে কত, 100 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কয়টা আমরা রাখতে পারবো? এই জিনিসটা হচ্ছে এটা, বুঝছেন? ক্লিয়ার? এইভাবে বুঝতে হবে, কারণ ওই জিনিসটা দিয়ে আমি কেন বুঝাইলাম, আপনি তো গণক দিয়ে বুঝবেন না, কিন্তু ওই জিনিসটা দিয়ে ঠিকই বুঝবেন যে একটা বালতির ভিতরে 100 লিটার একটা বালতির মধ্যে, 100 লিটারের একটা বালতির মধ্যে 10 লিটারের বালতি আপনি কয়টা রাখতে পারবেন, ওইটা দিয়ে কিন্তু আমরা বুঝবো যে তাহলে 100 লিটারকে 10 দিয়ে ভাগ করলেই আমরা বালতির পরিমাণ পেয়ে যাবো। সেম ভাবে এখানে গণক, গণকের একটা আয়তন আছে, বড় গণকের আয়তন আর ছোট গণকের আয়তন, দুইটা গণকের আয়তন বের করলাম। এখন বড় গণকের ভিতরে তো ছোট গণকগুলা ঢুকাবে, তো কতগুলো গণক এটার ভিতরে রাখা যাবে? ক্লিয়ার? এই যে এগুলা বুঝে না পলাই পান, বুঝতে হবে, বুঝে বুঝে করলে এবার সহজ। এরপরে বলছে দেখেন 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টি গণক গলিয়ে নতুন একটি গণক তৈরি করলো। নতুন গণকের বাহুর দৈর্ঘ্য, এখন আছেন আগে আগে বের করতে হবে যে নতুন গণকের আয়তন কত। 3টা গণক গলায় কিন্তু একটা বানাইছে, আপনার কিন্তু বুঝতে হবে। যেমন গণকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তার ক্ষেত্র আয়তন কত? এ কিউব। তার মানে এইটার আয়তন কত? এই 3 কিউব। এই গণকের আয়তন কত হবে? 4 কিউব। এই গণকের আয়তন কত হবে? 5 কিউব। তার মানে এই 3টা গণক, এই আয়তনের গণক গুলা গালাইয়া এক করছে, মানে তাহলে টোটাল আয়তন কত হইতেছে দেখেন তো, 27 প্লাস 16 প্লাস 125, তাহলে কত হচ্ছে? 216। হ্যাঁ, এটা দেখেন, তার মানে যে 3টা গলক গনিয়ে আমরা আয়তন পেলাম কত? 216। এটা কার মান? অনেকের বাহুর দৈর্ঘ্য যদি হয়, তার আয়তন এ কিউব, এটাও তো আয়তনই পেলাম। তার মানে এ কিউবের ভ্যালু দেওয়া আছে 216। তার মানে এ এর ভ্যালু কত হবে? এখান থেকে এ এর ভ্যালু কত হবে? এ কিউব কাকে 6 কে কিউব করলে কত হয় দেখেন তো, 6 কে কিউব করলে তো মনে হয় 216 হয় না, 6 6 36। হ্যাঁ, তাহলে দেখেন এ এর ভ্যালু, এই কিউব কিউব বাদ দেন, এ এর ভ্যালু হচ্ছে 6। আমাদের বলছে নতুন গণকের বাহুর দৈর্ঘ্য কত, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। কোনটা বাহুর দৈর্ঘ্য? এটা আমরা ধরে নিলাম বাহুর দৈর্ঘ্য, তো 6। বুঝছেন কিনা? আচ্ছা কত হয়? 16? কিসের 16? আচ্ছা দেখতেছি, ঠিক আছে।
ও এটা, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, হিসাবটা ঠিক আছে, 64 হবে। হ্যাঁ, কিউব তো, হ্যাঁ, 4 4 16, 4 16 কিউব, প্রত্যেকটা কিউব। আচ্ছা যাই হোক, এখানে তো 216, আমি কিন্তু হিসাব করছি ঠিকই, 27, 64 আর 125। ওইটা কিছু না, আপনি বেসিকটা বুঝছেন কিনা, বেসিকটা বুঝছেন কিনা, আসল কথা এটা, এটার বেসিক বুঝছেন কিনা, দ্রুত বলতে হবে, অনেক অঙ্ক করতে হবে আজকে, 3টে অধ্যায় একসাথে। এরপর বলছে কি, ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তার মানে এটা কিন্তু ঘনক, বস্তুটির আয়তন এত হলে তার ক্ষেত্রফল কত। এখন দেখেন, একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার ক্ষেত্রফল কত, এইটা আয়তন কত, এ কিউব। তো এই এ কিউবের ভ্যালু দেওয়া আছে কত, 343। এখন দেখেন, এ কিউব আমরা জানি 7 কে কিউব করলে 343 হয়, এই কিউব কিউব বাদ দেন, এর ভ্যালু 7, এটা না, আমাদের বলছে তলের ক্ষেত্রফল, ঘনকের তলের ক্ষেত্রফল, একটু আগে বলছিলাম, এখানে কিন্তু সবগুলো তলের ক্ষেত্রফল বল নাই, বা সমগ্র তলে শুধু তলের ক্ষেত্রফল, মানে একটা তলের ক্ষেত্রফল চেয়েছে। আমরা কি বলছিলাম, ঘনকের সবগুলো তলের ক্ষেত্রফল 6 স্কয়ার, আর একটা তলের ক্ষেত্রফল শুধু এ স্কয়ার। এই এ স্কয়ারের ভ্যালু বের করতে বলছে, এর ভ্যালু যদি 7 হয়, এ স্কয়ারের ভ্যালু হচ্ছে 49। দেখেন ক্লিয়ার কিনা, দ্রুত ক্লিয়ার করতে হবে ভাইয়া রে ভাইয়া, অনেক অঙ্ক আজকে। এটা ক্লিয়ার, কিছুই না, আমাদের বলছে যে তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলতো 6 স্কয়ার, শুধু তলের ক্ষেত্রফল বললে স্কয়ার। কি বলছিলাম মনে আছে কিনা, 6টা বর্গক্ষেত্র মিলে একটা ঘনক হয়, ওই একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে, 6টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের চাইনি। পরবর্তী আসেন, একটি ঘনকের 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল এত হলে ঘনকটির আয়তন। তো 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, 6 মানে 6টা বা সমগ্রতলের ক্ষেত্রফল 6 স্কয়ার, এই 6 স্কয়ারের ভ্যালু দেওয়া আছে 216। তার মানে এখান থেকে এ স্কয়ার ইকুয়াল 216 ভাগ 6, তাহলে কত হয়, 3 6 18 আর 6 6 36, তার মানে এ ইকুয়াল 6, এ এর ভ্যালু। এখন বলতেছে ঘনকটির আয়তন কত, যখন ঘনকের বাহুর দৈর্ঘ্য, এটার আয়তন কত, এ কিউব, তার মানে 6 কিউব, আর 6 কিউব হলে হয় 216, আগে দেখছিলাম হইতেছে। জাস্ট 3টা জিনিস কিন্তু আমরা জানতেছি, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আর ঘনকের আয়তন, এই দুইটা দিয়ে সব হয়ে যাচ্ছে। 8 নম্বর, এই চৌবাচ্চা মানে আয়তাকার ঘনবস্তু ধরতে হবে। চৌবাচ্চা মানে ঘনবস্তু, দৈর্ঘ্য বস্তু উচ্চতা থাকলেই এই ঘনবস্তু সূত্র, দৈর্ঘ্য বস্তু উচ্চতা বলছে, একটা চৌবাচ্চার দৈর্ঘ্য বস্তু উচ্চতা এত মিটার হলে চৌবাচ্চার কত লিটার পানি ধরবে, মানে চৌবাচ্চার কি চেয়েছে, আয়তন চেয়েছে। চৌবাচ্চার ক্ষেত্রে আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, চৌবাচ্চা বা ঘনবস্তু যদি হয়, আয়তন বের করতে হবে কিভাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যার উচ্চতা দেওয়া থাকবে, সহজ হিসাব। তাহলে এটার উচ্চতা কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যদি দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে তাহলে তো শুধু দৈর্ঘ্য আর প্রস্থ, যখন উচ্চতা হবে তখন আয়তন, তখন কিন্তু ক্ষেত্রফল না, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এত মিটার, বর্গমিটার হবে, ঘনমিটার, তাই তো হবে, এত ঘনমিটার। তো 4 5 20, 3 20, 60 ঘনমিটার। এখন বলতেছে দেখেন, এইটা হইতেছে ঘনমিটার, আসলে আমাদের বলতেছে কত লিটার, 1 ঘনমিটার, আবারও বলতেছি 1 ঘনমিটার সমান 1000 লিটার। কত লিটার এটা মনে রাখতে হবে, 1 ঘনমিটার সমান 1000 লিটার, তাহলে 60 ঘনমিটার সমান কত লিটার হবে, এটাকে 1000 দ্বারা গুণ করে দিতে হবে, তাই না, তাহলে হইতেছে 60,000 লিটার। দেখেন বুঝছেন কিনা, এখানে কিন্তু একটু কাজ করা লাগছে। হ্যাঁ, আমরা 60 ঘনমিটার পেলাম, অ্যান্সার আছে লিটার, অ্যান্সার আছে লিটারে, আবার 1 ঘনমিটার সমান 1000 লিটার, তাহলে 60 ঘনমিটার কত, 60,000 মিটার। গুড। এরপর আছে দেখেন, একটা আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত, আয়তাকার ঘনবস্তু বললেই এই যে আয়তাকার চৌবাচ্চা, সরি ওই সূত্রে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, কত ঘনমিটার পানি ধরবে, সহজ হিসাব, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, ঘনমিটার পানি ধরবে, তার মানে আয়তন চেয়েছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম না, সেম, তার মানে এটার ক্ষেত্রে আপনি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এইভাবে লিখতে পারেন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটাও কিন্তু আপনি লিখতে পারেন এইভাবে। তাহলে কয়টা, 1 আর 3 গড় পরে দশমিক, 1 2, এই যে 3 গড় পরে দশমিক, এইটা। আর অথবা আপনি চিন্তা করতে পারেন, যেহেতু এটা দৈর্ঘ্য বস্তু উচ্চতা সব সেম, তার মানে এটা ঘনক, এটা কি ঘনক হয়ে গেছে। ঘনকের ক্ষেত্রে কি আয়তন, কি যে বাহু থাকুক, বাহু কিউব, বাহু কত, এইটা, এটাকে কিউব করেন, ওই একই জিনিস না,
যেটা দিয়ে করেন একই অ্যান্সার আসবে, 0.001, একই অ্যান্সার আসবে। হ্যাঁ, গুড। সাবিকুন নাস জুমুর বলছেন 1 ঘনমিটার সমান 1000 লিটার বলতে হবে। ক্লিয়ার? এগুলো সহজ, এই অঙ্কগুলো কিন্তু হুট করে দিয়ে দেয়, আমরা কিন্তু মানে পরীক্ষার হলে বলে যাই। এই যে এটা দেখেন কতবার আসছে, বলতেছে যে সোনা পানির তুলনায় এত গুণ ভারী, মানে স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য এত 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 উচ্চতা হলে সোনার বার যে দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া আছে, এটার আয়তন কত হবে? আয়তন যদি নির্ণয় করতে চাই তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে 8.8 ইন্টু 6.4 ইন্টু 2.5, এত। এটা এখন গুণ করলে কত হয় একটু আপনারা গুণ করে নেবেন। এটা গুণ করলে কত হয়? গুণ করলে 140.8 হইতেছে, বইয়ের মধ্যে দেখি কিন্তু বললাম 140.8 ঘন সেন্টিমিটার। এটা এখন বলতেছে একটা আরেকটার তুলনায়, এটা তো আয়তন না, স্বর্ণের আয়তন, সোনার বারের আয়তন। তো সোনা আমাদের বলছে যে সোনার বারের ওজন কত, সোনার বারের ওজন, তাহলে সোনা পানির তুলনায় কত গুণ বাড়ি? এত গুণ বাড়ি। তাহলে এটা দিয়ে জাস্ট গুণ করে দেন, এই 19.3 দিয়ে যত গুণ বাড়ি বলা থাকবে এটা দিয়ে গুণ করে দিলে যা অ্যান্সার আসবে ওইটাই, যত গুণ বাড়ি দেওয়া থাকবে যা অ্যান্সার আসবে ওইটাই। এই ধরনের অঙ্কে এত গুণ বাড়ি, জাস্ট আপনি আয়তন বের করবেন, দৈর্ঘ্য টু প্রস্থ টু উচ্চতা বের করে কত গুণ বাড়ি, জাস্ট ওইটা দিয়ে সরাসরি গুণ করে দিবেন, এত টেনশনের কিছু নেই। এরপরে আছে দেখেন, এই অঙ্কটা আমি বুঝিয়ে দিই যে এত ইঞ্চি উঁচু একটি বাক্সের দৈর্ঘ্য এত প্রস্থ এত, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি দেওয়া আছে? এত ইঞ্চি, 18 ইঞ্চি, 18 ইঞ্চি মানে কত? 1.5 ফুট। এটা বুঝতে হবে, এগুলো কিন্তু ফুটে আছে, এই জন্য আমি ফুটে নিলাম। 18 ইঞ্চি মানে কত? 1.5 ফুট। 1.5 ফুট মানে কত? 2 1 2, 3/2 ফুট। তার মানে দেখেন এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দেওয়া আছে, তাহলে আয়তন কত হবে? আয়তন নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য কত? 3, প্রস্থ কত? 2, আর উচ্চতা কত? 3/2 হইল না? এই 2 দিয়ে কাটা যাবে 9, বুঝছেন কিনা? সজীব সরকার বলতেছে কেন গুণ করতে হবে? দেখেন আমরা পাইছিলাম 140 দশমিক, ওই অঙ্কটার মধ্যে 140.8 ঘনমিটার। এখন আমাদের একটা কি আছে যে 1 ঘনমিটার পানির ওজন, 1 ঘনমিটার পানির ওজন কত? 1 ঘনমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তাহলে এত ঘন সেন্টিমিটার পানির ওজন কত? এই যে এখানে ওই যে ওই অঙ্কটার মধ্যে যে চলে যাই, এটা তো হলোই আমাদের। কেন গুণ করবো এটা একটু বুঝাই দিই। হ্যাঁ, ভালো একটা কোয়েশ্চেন করছে যে আমরা কি পেয়েছিলাম সবগুলা আয়তনটা কত পেলাম? মনে করেন 140 দশমিক সামথিং থাক, এত ঘন সেন্টিমিটার। এখন এত ঘন সেন্টিমিটার, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন মানে পানির যদি ওজন হচ্ছে 1 গ্রাম। অতএব আমাদের কত ঘন সেন্টিমিটার পেয়েছি? 140 দশমিক সামথিং। এত ঘন সেন্টিমিটার পানির ওজন কত? তাহলে দেখেন এটা এইটার সাথে, তাহলে ওইটার সাথে গুণ হবে না এটা ওইটার সাথে, তো 140-এর সাথে কিন্তু এই যে একটা আরেকটার তুলনায় তো এত গুণ বাড়ি, তো এই জন্য কিন্তু এটা এটার সাথে গুণ হয়ে যাচ্ছে। কেন গুণ হয় বুঝছেন কিনা? এই ধরনের অঙ্কে মানে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম, তাহলে 148.8 ঘন সেন্টিমিটার পানির ওজন কত? এত গ্রাম। তাহলে ওইটাই কিন্তু হয়ে যাচ্ছে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন যখন আপনি বলতেছেন এত, অতএব 1 গ্রাম, ঘন সেন্টিমিটার আর গ্রাম একই জিনিস, এই জন্যই মানে 1 ঘন সেন্টিমিটার পানি যখন বলতেছেন, আর তাহলে আমাদের 140 ঘন সেন্টিমিটার পানির ওজন কত হবে? 140 গ্রামই হইতেছে। এখন বলতেছে একটা আরেকটার তুলনায় এত গুণ বাড়ি, তো যেহেতু আমাদের স্বর্ণেরটা বলছে সোনার বারের ওজন কত, যেহেতু পানির চেয়ে স্বর্ণের বার, এটা কিন্তু পানিরটা আমরা পেলাম, পানিরটা পেলাম, তো স্বর্ণের বার তো 19.3 গুণ বাড়ি, এই জন্য পানিরটাকে এইটা দ্বারা গুণ করে দিতে হবে, আর কিছুই না ভাই। পরে দেখে নিবেন, তাড়াহুড়া না করলে হবে না, এক কোর্স নিয়ে আমরা আজীবন পড়ে আছি। এরপর আসেন কোনক গোলক বেলন, এখান থেকে খালি 2টা জিনিস লাগবে। আমরা শুধু গোলক নিয়ে, এখানে গোলকের 2টা জিনিস লাগে, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, সবাই জানে এটা, আর ঘনকের
পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr²। এই দুইটা জিনিস আমাদের লাগবে দেখেন অঙ্ক করতে। এই যে এখানে প্রথমে আছে যে গোলকের ব্যাসার্ধ আর হলে, গোলকের ব্যাসার্ধ যখন আর হবে গোলকের আয়তনের সূত্র কত? আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³। আর দুই বলে গোলকের মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? এই 4πr²। এই দুইটা সূত্রই আমাদের লাগে, এই দুইটা সূত্র আমাদের লাগবে। এখন আসুন চলে যান অঙ্কের মধ্যে। কি বলতেছে? 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত? 1 সেন্টিমিটার যখন ব্যাসার্ধ, গোলকের আয়তনের সূত্র কি? 4/3πr³। এখন দেখেন এখানে আর এর মান দেওয়া আছে 1 পাই ইন্টু 1³ 1³ মানে 1ই, তাহলে 4/3π 4/3π সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এটা হচ্ছে কাটটা। এরপর আছে একটি ফুটবলের ব্যাস এত সেন্টিমিটার হলে ফুটবলের আয়তন কত? এটা আমি জাস্ট বুঝাই দিই। ব্যাস এইটা হলে ব্যাসার্ধ আর এর ভ্যালু কত হবে? ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। ওকে, এখন এটার আয়তন কত হবে? যেহেতু ফুটবল আর গোলক একই জিনিস, এই যে গোলক এইটা আবার ফুটবল এই একই জিনিস না, একই জিনিস। গোলকটাকে ফুটবল, ফুটবলটাকে গোলক মনে করবেন। তাহলে এটার আয়তন কত হবে? ফুটবলের আয়তন বা গোলকের আয়তন কত? 4/3πr³ তো 4/3 ইন্টু পাই এর মান কত? 5/7 ইন্টু আর এর মান কত? আমরা পেয়েছি 5³ এখান থেকে যা আসে ভাই আপনি গুণ টুন করে বের করে নিয়ে আসবেন। বের করে নিয়ে নেবেন। আমি যদি প্রতিটা লাইন যদি আপনাকে আমি যদি ওই ভেঙ্গে ভেঙ্গে যদি আমি করাইতে থাকি, হ্যাঁ, এই কোর্সটা জীবনেও শেষ হবে না। আপনার বুঝতে হবে। আর আমি কোনো একটা লাইনও না বুঝিয়ে যাচ্ছি না, এখানে প্রত্যেকটা লাইন আমি বুঝাই দিতেছি, এমন না যে আমি বুঝাই দিতেছি। এখন আপনি ক্যালকুলেশনটা যদি আপনাকে আমার ভেঙে ভেঙে করার লাগে তাহলে তার কিছু করার নাই। যে 3 আর 6 গুণ করলে কত হবে? কি যে আমি যদি আপনাকে বলি যে যে একটু আগে যেটা বললাম যে কত a³ = 216। এখন এইটা যদি আমি a³ আর এখানে 216কে আমি কিউব কিভাবে বানাইলাম এগুলো তো আমি আগেই বুঝে আসছি। এখন তাহলে তো আমার এইভাবে গুণ করতে হবে, তাহলে এইভাবে আমার ভাঙাইতে হবে। দেখেন এটা কত? 10 দ্বিগুণে 20 8, এটাকে আবার করলে 54, এটাকে আবার কি? তাহলে তো আমার এইভাবে করতে হবে ভেঙে ভেঙে। এটা তার মানে এই জিনিসগুলো আমরা সূচকের অধ্যায়ে আগে করে আসছি। ঠিক আছে, এই জন্য আমি বলে গেছি কি এটা 6³ হবে, কারণ 6 কে আপনি কিউব করে দেখেন, এই যে 6টা দিন। এখন যদি আমরা যদি গুণ শিকার লাগে 6 6 36 ইন্টু 6, তাহলে 6 6 36 এর 6 হাতে থাকে কত? 6 6 36 এর 6 হাতে থাকে 3, তাহলে 3 6 18 আর 3 এ কত? 21। তার মানে আমার তাহলে যে এইভাবে বুঝাইতে হবে, এখন কিছু করার নাই। a = 6 এইভাবে তো আসলে তো মানে আপনার বেসিক যে জিনিসটা আমি দিয়ে দিচ্ছি। এখন আপনি দেখেন আপনি যে কোনো জায়গায় আপনি ক্লাস করতে যাবেন, এই বিষয়গুলোকে আমার এইভাবে কি ভেঙে ভেঙে আমি যদি করতে যাই তাহলে কি সম্ভব? তাহলে কি সম্ভব নাকি আপনি বলেন? কারণ হইতেছে যে এখানে হ্যাঁ অনেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে, কিন্তু আমি যেভাবে পড়াচ্ছি মোটামুটি যারা বুঝেন তারা বোঝার কথা। কারণ আমি যদি এই জিনিসটা নিয়ে আমি যদি এখানে যদি টাইম ওয়েস্ট করতাম, আমি যখন সূচকের ক্লাস করাইছি তখন কিন্তু এগুলো ভেঙে ভেঙে দেখাইছি। ঠিক আছে, এখন আপনি যদি বলেন যে ভাইয়া এইটা কেমনে হলো বা এইটা বুঝিয়ে দেন, আসলে এত স্লোলি পড়াইলে এই কোর্সই শেষ হবে না। এই যে বলছে একটি গোলকের ব্যাসার্ধ এত, তাহলে গোলকের আর এর মান কত? এখানে আমি কি দ্রুত পড়াইতেছি কি আর এর মান 5, তাই না? পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা বলছিলাম একটু 4πr², এটা সূত্র না? 4 ইন্টু পাই ইন্টু আর এর মান কত? 5²। তাহলে কত? 25। 4 25 কত? 4 25 100। এখন আমি যদি সরাসরি যদি লিখে বলতাম, আমি যদি এটা না বলে যে 5 5 25, 25 কে 4 দ্বারা গুণ করলে 100, আপনি কি বোঝা উচিত না এটা যে এটাকে এটা দ্বারা গুণ করে 100 পাই পাইছে? এরপরে দেখেন এই যে বেলনের একটা অঙ্ক আছে, এটার মধ্যে আমাদের কি কি লাগে একটু দেখে আসি। বেলনের সূত্রটা এগুলা কিছুই না, একদম সহজ অঙ্ক। আজকের অঙ্কগুলো একদম সহজ। এই যে বেলনের দেখেন, বেলনের আয়তনের সূত্র আমাদের লিখবো πr²। এটা বেলনের আয়তনের সূত্র। আর বেলনের হইতেছে ওই যে বক্রতলের ক্ষেত্রফল 2πr²। বেলনের বক্রতলের ক্ষেত্রফল 2πr² আর πr²। এটা হচ্ছে বেলনের কি? আয়তন। আর বেলনের কি? বক্রতলের ক্ষেত্রফল। এই দুইটা জিনিস আমাদের লাগবে। বেলন থেকে অঙ্ক আসে না, হঠাৎ করে একটা অঙ্ক আসছিল নিবন্ধন পরীক্ষায় একবার, এই যে এটি। এই জন্য এই যে একটা অঙ্ক আসছে, এই একটা অঙ্ক আমরা করব যে একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, আয়তন এত ঘন সেন্টিমিটার, বেলনের ভূমির ব্যাসার্ধ মানে বেলনের ব্যাসার্ধটা আমাদের চেয়েছে। তো দেখেন এইখানে প্রথমে বলতেছে বক্রতলের ক্ষেত্রফল,
আরেকটা হচ্ছে বেলনের আয়তন। তো বেলনের আয়তন কত আমরা বলছিলাম পাই আর স্কয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। এটা তো আপনার মনে রাখতে হবে, তাই না? এটা তো মুখস্থ করে দিতে পারবো না। বেলনের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, আর বেলনের আয়তন হইতেছে পাই আর স্কয়ার এইচ। এখান থেকে আমাদের ভূমির ব্যাসার্ধটা বের করতে হবে। দেখেন একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে আপনি ব্যাসার্ধ পেয়ে যাবেন। যেমন পাই আর স্কয়ার এইচ আছে, এইটাকে যদি আমি এইটা দ্বারা ভাগ করি 2 পাই আর এইচ ইকুয়াল কত? পাই আর স্কয়ার এইচ, এটার ভ্যালু কত? 150। আর এইখানে বক্রতলের ক্ষেত্রফল এই যে এটা পেয়েছিলাম 100। এখন দেখেন এখানে আমি কেন এটা লিখলাম, এই পাই পাই কাটা যাবে, এইচ এইচ কাটা যাবে, এখানে একটা আর এখানে দুইটা আর একটা আর থাকবে, টোটাল থেকেই যাবে, শূন্য শূন্য কাটা, 3 5 15, 5 দ্বিগুণে 10। এখন কি হচ্ছে, কোনাকুনি গুণ করতে হবে। এই যে 2 আর ইকুয়াল, এই কোনাকুনি গুণ করলে 6, তার মানে আর ইকুয়াল 2 দ্বারা ভাগ করে দেন, এই যে 3। এর চেয়ে ভেঙে ভেঙে আর কি বোঝাবো রে ভাই? এখানে না বোঝার তো কিছুই নেই। আমি তো জানি যে কোনটা কঠিন বিষয় আর কোনটা সহজ বিষয়। এখন আপনি যদি বলেন যে ভাইয়া গুণটা করে দেন, ভাইয়া যোগটা করে দেন। এখন আসেন বহুভুজ। বহুভুজের ক্ষেত্রে দুইটা সূত্র দিব, সব হয়ে যাবে। দুইটা সূত্র আমাদের, একটা হয় বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয়, যেমন ত্রিভুজের 3 কোণের সমষ্টি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, ষষ্ঠভুজের 6 কোণের সমষ্টি বা অষ্টভুজের 8 কোণের সমষ্টি। এরকম সূত্র যদি আসে, একটা সূত্র ইউজ করবো 2n-4 × 90। এই সূত্র দিয়ে 2n-4 × 90, এটা দিয়ে অন্তকোণের সমষ্টি যে কোনো বহুভুজের, যে কোনো, মানে বহুভুজ কাকে বলে? ত্রিভুজের 3 কোণ, চতুর্ভুজের 4 কোণ, পঞ্চভুজের, এগুলো হচ্ছে বহুভুজ, মানে একের অধিক বাহু থাকলে। তো এই সূত্র দিয়ে 2n-4 × 90 যে কোনো, যদি 100টা ভুজের কোণের সংখ্যা বের করতে বলে আমরা বের করতে পারবো এই একটা সূত্র দিয়ে। যেমন আমি যদি বলি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, তাহলে n এর মান এখানে 3। এই যে ত্রিভুজের 3টা কোণ থাকে, তাই না? সমষ্টি কত? n এর মান যদি 3 বসান, 2 × 3 - 4 × 90। দেখেন 3 কোণের সমষ্টি কত? 3 × 6, 6 থেকে 4 মাইনাস করেন 2 × 90, মিলছে কিনা দেখেন? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন যদি বলতো যে 3 কোণের সমষ্টি আমরা পেলাম, প্রতিটা কোণের মান কত, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 পেলাম। এখানে তো কয়টা কোণ আছে? ত্রিভুজের ক্ষেত্রে 3টা, তাহলে প্রতিটা কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। সেম ভাবে যদি বলে, এই যে সূত্র কিন্তু একটাই, 2n-4 × 90। এখন যদি আপনাকে বলে যে চতুর্ভুজের, এই চতুর্ভুজের একটা চতুর্ভুজ ড্র করলাম, এটা কয়টা কোণ? 4টা কোণের সমষ্টি কত, তাহলে n এর মান হবে কত? 4। দেখেন একটা সূত্র দিয়ে করবো, 8 থেকে 4 বিয়োগ করেন, তাহলে থাকে 4 × 90। তাহলে কত? 4 নং কত? 360 ডিগ্রি। আমরা সবাই জানি চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখন প্রতিটা কোণের মান যদি বলো কত হবে, প্রতিটা কোণের মান কত হবে, এটাকে তাহলে 4টা বাহু যদি 4 দ্বারা ভাগ করে দেন, 4 নং কত? 90 ডিগ্রি করে চতুর্ভুজের ক্ষেত্রে। এটা হয়ে গেল। এখন পঞ্চভুজ বলতে পারে, ষড়ভুজ বলতে পারে। এখন আমাদের আরেকটা জিনিস চাবে, ওই জিনিসটা হচ্ছে, বলি আপনাকে, আরেকটা জিনিস চাবে যে বাহুর সংখ্যা কত। মানে বাহুর সংখ্যা আপনাকে চাইবে যে মনে করেন যে একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ 45 ডিগ্রি, এটার বাহুর সংখ্যা কত? বহিস্থ, এই যে বাহুর সংখ্যা, যদি বাহুর সংখ্যা চায়, এই 360 ডিগ্রিকে বহিস্থ কোণ দ্বারা ভাগ করতে হবে। বহিস্থ কোণের পরিমাণ, বহিস্থ কোণের পরিমাণ, বহিস্থ কোণের পরিমাণ, তাহলে বাহুর সংখ্যা বের হয়ে যাবে। দেওয়া থাকবে বহিস্থ কোণের পরিমাণ বা অন্তঃকোণের পরিমাণ দেওয়া থাকবে। আমাদের বলবো বাহুর সংখ্যা কত, এটা কয়টা বাহু আছে। তখন মনে করেন যে একটু আগে যেটা বললাম যে বহিস্থ কোণের পরিমাণ বলতেছে 45 ডিগ্রি, বহিস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি বলতেছে? 45 ডিগ্রি বলে। তাহলে একটা বহিস্থ কোণ আমাদের 45 ডিগ্রি দেওয়া আছে, বলা আছে যে বাহুর সংখ্যা কত, তাহলে এই 360 কে 45 দ্বারা ভাগ করে দেন, দেখেন 8 হবে। এখন যদি বলেন যে ভাই এই ভাগটা কেমনে করলাম, এটা করলে কি হবে? এটা 8 হলো। সেম ভাবে আপনার মনে করেন দেওয়া হলো যে বহিস্থ কোণের পরিমাণ 36 ডিগ্রি যদি হয়, 36 ডিগ্রি, এটা বাহুর সংখ্যা কত, তাহলে আমরা কত? 360 ভাগ 36, তার মানে বাহুর সংখ্যা হইতেছে 10টি। এটা গেল। এখন সবসময় তো বহিস্থ কোণ দেওয়া থাকবে না ভাইয়া, কোনো কোনো সময় অন্তস্থ কোণ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? অন্তস্থ কোণ। যেমন আমি যদি, হ্যাঁ, এখানে বলা আছে, মনে করেন একটা প্রশ্ন দেওয়া আছে, একটা অন্তঃকোণের পরিমাণ 144 ডিগ্রি যদি হয়, একটা ত্রিভুজের অন্তঃকোণের পরিমাণ, এটা অন্তঃকোণ, এটা একটু বুঝেন। হ্যাঁ,
অন্তঃকোণের পরিমাণ যদি 144 ডিগ্রি হয়, এটার বাহুর সংখ্যা কত? এর অন্তঃকোণ থেকে বহিস্থ কোণ আমাদের লাগবে। আমাদের এই সূত্র তো আছে বহিস্থ কোণের, আমাদের সূত্রটা হচ্ছে বহিস্থ কোণের, কিন্তু আমাদের দেওয়া আছে অন্তঃকোণ। বহিস্থ কোণ দেওয়া থাকলে সরাসরি ভাগ করব। যখনই আমাদের অন্তঃকোণ দেওয়া আছে তখন আমাদের বহিস্থ কোণটা বের করে দিতে হবে। বহিস্থ কোণ বের করার সিস্টেম কি? এই 180 ডিগ্রি থেকে এই অন্তঃকোণ বাদ দিবেন। 180 ডিগ্রি থেকে যখন অন্তঃকোণটা আপনি বাদ দিবেন তখন কত থাকতেছে? 36 ডিগ্রি, তাই হল না? তাহলে দেখেন 180 থেকে অন্তঃকোণ বাদ দিলে কি পাওয়া যায়? বহিস্থ কোণ। 180 থেকে অন্তঃকোণ বাদ দিলে বহিস্থ কোণ পাওয়া যায়। তো বহিস্থ কোণ আমরা যখন পেয়ে গেলাম 36 ডিগ্রি, তাহলে 36 দ্বারা ভাগ করে দেন, তাহলে কিন্তু 10টি। এর বাইরে কোনো অঙ্ক নাই। এখন আপনি বলতে পারেন যে 180 ডিগ্রি কেন বাদ দেবো? মনে করেন একটা ত্রিভুজ দিয়ে বুঝাই। এই ত্রিভুজ মনে করেন এটার বহিস্থ কোণ, এটার অন্তঃকোণ এটা, তাই না? টোটালটা মিলে কত? 180 ডিগ্রি। টোটালটা মিলে হইতেছে 180 ডিগ্রি। এখন এটার অন্তঃকোণ মনে করেন দেওয়া আছে, এটা কত ডিগ্রি? সাপোজ ধরেন যে অন্তঃকোণ দেওয়া আছে 60 ডিগ্রি। এটার অন্তঃকোণ দেওয়া আছে 60 ডিগ্রি। বহিস্থ কোণ কত হবে? আপনি কি করবেন? তাহলে তো 180 ডিগ্রি, 60 থেকে 120 ডিগ্রি। এজন্য অন্তঃকোণ আমাদের দরকার নেই, আমাদের দরকার হইতেছে বহিস্থ কোণ। বাহুর সংখ্যা বললেই আমাদের লাগবে কি? এই অধ্যায় শেষ করব, শেষ আমাদের এই তো শেষ। আর কি? এই যে এখন খালি করবো, অঙ্ক করবো, এতক্ষণ বুঝাইছি না? দেখেন একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে কোণগুলোর সমষ্টি কত? একটু আগে বলছিলাম 2n-4 ইন্টু সমকোণ মানে 90 ডিগ্রি। সূত্রটাই সরাসরি যে একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা যদি n হয়, কোণগুলোর সমষ্টি মানে সবগুলা কোণের যোগফল কত হবে? 2n-4 ইন্টু 90। 90 মানেই সমকোণ। এই যেখানে এটার পরিবর্তে দেওয়া আছে সমকোণ। সমকোণ মানে কি? 90। তার মানে এটার সাথে কিন্তু মিলতেছে এইটা। অঙ্ক কিন্তু শেষ, এই অধ্যায় শেষ, আমি কিন্তু বুঝাই ফেলছি। হ্যাঁ, এখন দেখেন কত সুন্দর। একটি পঞ্চভুজের কোণের সমষ্টি কত? পঞ্চভুজের তার আমাদের সূত্র কি? 2n-4 ইন্টু 90। কয়টা ভুজ? 5টা ভুজ। তো 2 ইন্টু 5 মাইনাস 4 ইন্টু 90। ঠিক আছে, তাহলে 10-এর থেকে 4 মাইনাস 6 ইন্টু 90, তাহলে কত হবে? 6 নং কত? তাহলে 6 সমকোণ। এই যে সরাসরি বলে দেওয়া আছে 6 ইন্টু 90। 90-র পরিবর্তে লিখতে পারেন কি? সমকোণ, তাই না? তাহলে আমাদের 6টা সমকোণ হইতেছে। এই যে 6টা সমকোণ মানে সব এক সূত্র দিয়ে, বললাম না 2টা মাত্র সূত্র এই অধ্যায়ের জন্য, এই 2টা সূত্র দিয়ে সব হয়ে যায়। এই যে এখানে যা আছে সব করবেন। এই যে সুষম পঞ্চভুজের অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি, অভ্যন্তরীণ মানে ভিতর, অন্তঃকোণের সমষ্টির নির্ণয় সূত্র এইটা 2n-4 ইন্টু 90। তো দেখেন আমাদের বলছে পঞ্চভুজ, 5টা ভুজ, তাহলে n এর মান যদি 5 বসান, 5 দুগুণে 10, 10-এর থেকে 6 ইন্টু 90, মুখোমুখি করে ফেলবেন। 6 নং কত? 54। এই যে এগুলা মুখোমুখি হবে সবগুলাই এই একটা সূত্র দিয়ে। এই যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি কোণ, আগে সুষম ষড়ভুজের 6টা কোণের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে, তারপর প্রতিটি কোণ। তো ষড়ভুজের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে সূত্র কিন্তু একটাই। এটার ক্ষেত্রে বলছে ষড়ভুজ। তাহলে দেখেন তো 6 দুগুণে 12, 12 থেকে যদি আমরা 4 বিয়োগ করি থাকে 8, 90, তার মানে 8 নং কত? 72, 720 ডিগ্রি। কয়টা কোণের সমষ্টি দেখেন তো? সুষম ষড়ভুজ, তাহলে 6টা কোণের সমষ্টি হইতেছে 720। তাহলে প্রতিটি কোণ মানে একটা কোণের মান কত? তাহলে 6 দ্বারা ভাগ করেন, 6 যায় একবার, 6 দুগুণে 12, প্রতিটা কোণ কত ডিগ্রি করে? 120 ডিগ্রি করে। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা? এই যে একই নিয়ম। এরপরে ওই যে আমরা একটু আগে যেটা বলছিলাম যে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ এত হলে তার বাহুর সংখ্যা চাইলে আমরা কি বলছিলাম? বাহুর সংখ্যা যদি চাই 360, নিচে হবে কি? যদি অন্তঃকোণ দেওয়া থাকে তাহলে 180 থেকে এই অন্তঃকোণটা বিয়োগ করে আমাদের বহিস্থ কোণটা বের করে নিলাম। এই বহিস্থ কোণ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা কত? 6 কাটা যাবে 10, 10টি, তাই না? বহিস্থ কোণ হবে 10টি। এটা দিয়ে অনেকগুলো অঙ্ক আছে, আমি সবগুলাই বুঝাই। দেখেন 6 নম্বরটা কি আছে? এই যে সরাসরি বহিস্থ কোণ দেওয়া আছে। একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ 45 হলে বাহুর সংখ্যা কত? তাহলে বাহুর সংখ্যা যদি চাই সাথে সাথে 360, যেহেতু এটা বহিস্থ কোণ সরাসরি দেওয়া আছে আমাদের আর কোনো কাজ নাই, এটা দ্বারা ভাগ করে দিলে হবে 8। এই যে 8। বহিস্থ কোণ দেওয়া থাকলে সরাসরি ভাগ, আর বহিস্থ কোণ দ্বারাই ভাগ করতে হবে। যদি অন্তঃস্থ কোণ দেওয়া থাকে 180 মাইনাস অন্তঃস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ আমরা পেয়ে যাব। দেখেন যা বুঝেছি ওইটাই। একটি পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? দেখেন একটা পঞ্চভুজ আছে, এটা কি বলছে যে পঞ্চভুজটার বহিস্থ কোণের পরিমাণ কত? ওই যে ওই সিস্টেম কিন্তু একটাই, সিস্টেম কিন্তু
একটাই, মানে আমাদের পঞ্চভুজের প্রতিটি কোণের পরিমাণ চাইছে এখানে 7 নম্বর অঙ্ক। তাহলে কোণের পরিমাণ বের করতে হলে যেহেতু 360 আমাদের কিছুই দেওয়া নাই, তো 360 আমরা জানি 360 ভাগ যেহেতু পঞ্চভুজ বলছে 5টা, এই ভুজ দিয়ে যদি ভাগ করি 360টাকে, তাহলে কিন্তু একটি পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ যদি চায়, আবার বলতেছে বাহুর পরিমাণ যদি চায় 360 ভাগ বহিস্থ কোণ, আবার যদি কোণের পরিমাণ চায় সরাসরি তাহলে 360 ভাগ বাহুর সংখ্যা। এখানে বাহুর সংখ্যা কত? পঞ্চভুজ মানে 5টা, তাহলে 5 7 35, 5 2 10। এই যে পঞ্চভুজের প্রতিটা কোণ হবে কত? বহিস্থ কোণ 72 ডিগ্রি। ঠিক আছে, এই যে এই অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম টাইপের, মনে রাখবেন। এরপরে দেখেন একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের পরিমাণ, এই যে একই জিনিস বলছে, একটা সুষম কি আছে ষড়ভুজ, এটার অন্তঃকোণের পরিমাণ এগুলো আমরা আগে করে আসছি। অন্তঃকোণের পরিমাণ বের করার সূত্র কোনটা ছিল? 2n - 4 × 90। এটা কিন্তু এখানে বসাই দিবেন। ষড়ভুজ বলছে n এর মান হচ্ছে 6, আর কিছুই না, এটা আমরা আগেই করে ফেলছি। এরপর আসেন একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ, ওই একই অঙ্ক কিনা বলেন? একটি সুষম পঞ্চভুজের একটা কোণের পরিমাণ। তাহলে আমরা পঞ্চভুজের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? একই অঙ্ক কি দুইবার উঠছে নাকি? 2n - 4 × 90। তাহলে পঞ্চভুজ 5টা, 2 × 5 - 4 × 90, তাহলে কত? 10 6 6 নং 54, 540 ডিগ্রি। এটা কয়টা কোণ? সুষম কি বলছে? পঞ্চভুজ মানে 5টা কোণের সমষ্টি হইতেছে 540। তাহলে একটা কোণের সমষ্টি, এটাকে 5 দ্বারা ভাগ করে দেন, 5 10 50, 5 8 40। এই যে একটা কোণের পরিমাণ 108 ডিগ্রি। এগুলো আগে করছি না? আমাদের ফার্স্ট একটা অঙ্ক আছে, দেখেন বলছে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ এত, এর বাহুগুলোর সংখ্যা কত? দেখেন বাহুর সংখ্যা, প্রতিটা কোণের পরিমাণ। যখনই প্রতিটা কোণের পরিমাণ দেওয়া থাকবে, মনে করতে হবে কোণের পরিমাণ যদি দেওয়া থাকে, শুধু কোণের কথা উল্লেখ থাকলে এটা হইতেছে অন্তঃকোণ। সবসময় এটা মনে রাখতে হবে, এটা অন্তঃকোণ। বাহুর সংখ্যা বের করতে হলে কি করতে হয়? 360 ভাগ বহিস্থ কোণ। এটা যেহেতু অন্তঃকোণ, তাহলে এই 180 থেকে আপনি এই 168 বিয়োগ করবেন, এখানে 2 হাতে থাকে 1 1, তাহলে কত হচ্ছে? 12 না? এই 12 দিয়ে এটাকে ভাগ করে দেন, তাহলে 3 12 36, মানে বাহুর সংখ্যা হইতেছে 30টা। বুঝছেন কিনা? যখনই শুধু কোণের কথা, অন্তঃকোণ যদি নাও বলা থাকে, শুধু যদি কোণের কথা বলা থাকে, এটা বুঝে নিতে হবে এইটা হচ্ছে অন্তঃকোণ। অন্তঃকোণ দেওয়া থাকলে বাহুর সংখ্যা বের করতে হলে কি করতে হয়? এই 360 ডিগ্রিটাকে আমাদের বহিস্থ মানে বাহুর মানে বহিস্থ কোণ দ্বারা ভাগ করতে হয়। ঠিক আছে, পড়াশোনা করেন, সময় আসলেও কোনটা চলে যাবে। হয়তো অনেকে ভাবতেছেন যে চাকরির বয়স অনেক আছে, এইটা ওইটা, আসলে কিন্তু সময় নাই। আমরাও কিন্তু দেখতে দেখতে দেখেন এক সময়, এখন মানে এই যে 2018 সালের একটা ছবি গতকালকে আপলোড দিছি প্রোফাইলে, তখন কিন্তু মানে এখনকার মানে ফেজ বলেন বা এই যে শারীরিক গঠন কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। মানে মনে হইতেছে যে ওই ইয়াং থেকে বৃদ্ধের কাতারে চলে যাচ্ছি। ব্যাপারটা কিন্তু এরকম কিন্তু সবারই বয়স কিভাবে চলে যায় এটা কিন্তু বোঝা যায় না। এজন্য আমি বলবো যে নিয়মিত পড়াশোনা করেন। এই যে অঙ্কগুলো করাইলাম একটু প্র্যাকটিস করেন। 3টা অধ্যায় কিন্তু এখানে ছোট ছোট অধ্যায় হলেও হুটহাট করে এখান থেকে এই যে 44তম বিসিএস অঙ্ক আসছে, এটা অঙ্ক কিন্তু চলে আসে। এগুলা প্র্যাকটিস করলে এগুলার বাইরে আসবে না। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।